চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে গত 53 বছরে, আমি তাকে কোট করছি, গত 53 বছরে স্বাধীনতার পর গণমাধ্যমে এত বেশি স্বাধীনতা কেউ কোনোদিন এনজয় করেননি। আবার গত বছরের শেষ দিকে অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের একটি পর্যায়ে সবাইকে মন খুলে সমালোচনার আহ্বান জানিয়েছিলেন। এই যে সেপ্টেম্বর, তারপরে আমরা চলতি বছরের ফেব্রুয়ারির এই যে বক্তব্যগুলো সরকারের প্রেস সচিব, প্রধান উপদেষ্টার, এর ধারাবাহিকতায় আজকের এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি এই বক্তব্যগুলোকে কিভাবে ইভ্যালুয়েট করবেন বা মূল্যায়ন করবেন, জনাব সাবির মুস্তফা? একটা জিনিস ঠিক, যে এটা প্রেস সচিব প্রায় বলে থাকেন যে ডিজিএফআইকে দিয়ে আর ফোন করানো হয় না, এবং আমি যত সম্পাদককে চিনি বাংলাদেশে, তারা এই কথাটা স্বীকার করেন যে আজকাল আর ডিজিএফআই দিয়ে ফোন করা হয় না। কিন্তু তার মানে এই না যে কোনো চাপ আসে না, চাপ ঠিকই আসে, কিন্তু ভিন্ন সোর্স থেকে আসে এবং ভিন্ন ধরনে আসে। কাজে তারা যে চাপ মুক্ত তা না। এবং এই যে কালকে রাতে যে ঘটনাটা ঘটলো, এইটা হচ্ছে চাপের একটা বর্তমান চরিত্রের চরম বহিঃপ্রকাশ। এই চাপের ভয়ে কিন্তু বাংলাদেশের মিডিয়া এতদিন তটস্থ হয়েছিল, এবং ডেইলি স্টার এবং প্রথম আলোর এই আক্রমণ এবং পুরানোর ঘটনা দেখিয়ে দিল যে চাপ যে অগ্রাহ্য করতে চাইবে তার কি পরিণতি হতে পারে। তবে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে তো কখনোই গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেনি। হয়তো 91 থেকে 2001 সাল পর্যন্ত, এই যে 10 বছর, খালেদা জিয়ার প্রথম টার্ম, শেখ হাসিনার প্রথম টার্ম, এই সময় বলা যেতে পারে যে মিডিয়া অনেক লেভেলের স্বাধীনতা ভোগ করছিল। কিন্তু তারপরে 2001 সালের পর থেকে কিন্তু ভিন্ন ধরনের চাপ আসতে থাকে, এবং 1/11-এর সময় আমরা দেখেছি ডিজিএফআই এর সরাসরি হস্তক্ষেপ শুরু হয়ে গেল মিডিয়াতে, টেলিফোন করে হুমকি দেওয়া এবং বলা যে কোনটা ছাপা যাবে, কোনটা ছাপা যাবে না, কোনটা ছাপতে হবেই, কোনটা ছাপা যাবেই না। এবং তারপরে যখন ইলেকশনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, এটা খুবই আনফর্চুনেট যে তিনি সেই ধারাটাই বজায় রাখলেন এবং ডিজিএফআইকে সেখান থেকে আর উইথড্র করলেন না। ডিজিএফআই তার কাজ চালিয়ে গেল। তা এখন ডিজিএফআই নাই, কিন্তু এখন মানে গণমাধ্যম একটা বিশাল স্বাধীনতা করছে, সেটা একদমই সঠিক না। কারণ যে সম্পাদকরা বা সাংবাদিকরা আমাকে বলেছে যে ডিজিএফআই আর ফোন করে না, তারা কিন্তু নিজেরাই বলছে তারা কি ধরনের চাপের মধ্যে আছে এবং কি ধরনের একটা ভয়ের মধ্যে তাদের কাজ করতে। এখন আপনার কথা থেকে যতটুকু বুঝতে পারছি যে ভয়ের যে সংস্কৃতি, সেটা এক ধরনের প্যারাডাইম শিফট হয়েছে। আগে ডিজিএফআইকে দিয়ে ফোন করানো হতো, এখন অন্যভাবে একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। তো এখন এটির সঙ্গে এই প্রশ্নটি খুব সামঞ্জস্যপূর্ণ কিনা যে প্রকাশ্যে যারা মব ভায়োলেন্স করেছে গত প্রায় দেড় বছর সময়, তাদের বিচার না হওয়ার কারণেই কি এই সংস্কৃতির এক ধরনের বিস্তার ঘটছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই, এটা নিয়ে তার কোনো আলোচনা দরকার নেই। যখনই সরকারের তরফ থেকে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয় না, তখনই সরকার কিন্তু আর কি বলে যে একটা বাইস্ট্যান্ডার থাকে না, তারা হয়ে যায় মদতদাতা। এবং সেটাকে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডিফেন্ড করার চেষ্টা করেন, বলেন যে এটা মব ভায়োলেন্স না বা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ, তখনই বোঝা যাচ্ছে যে এই মবগুলো এই সরকার হয় তাদেরকে ঘাটাতে চায় না, কারণ তারা এমন একটা রাজনৈতিক মতাদর্শ পক্ষে আছে যেটা সরকারের দরকার, অথবা তারা যেই কাজটা করছে সেটা সরকারেরই কাজ। এটা মানে ইংরেজিতে বললে দে আর জাস্ট ডুইং দ্য গভর্নমেন্টস ডার্টি ওয়ার্ক। হ্যাঁ, আমি অদূর যাব না, কিন্তু এইটা বলার অবকাশ রয়েছে যে এই মবগুলো যেসব কাজ করছে, এই যে ধানমন্ডি 32 নম্বর রোডে দেখেন মুজিব মেমোরিয়াল, যেটা কি স্মৃতি জাদুঘর, সেটা 4বার আক্রমণ হয়েছে। আরেকবার ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার এবং এক্সকাভেটর এনে ভাঙা হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। অর্থাৎ এটা এখানে যদি বলি যে এটা সরকারি মদদে করা হয়েছে, আমি তো ভুল বলবো না। তো আপনি যখন একটা মবকে মদত দিচ্ছেন একটা ভাঙচুর করার জন্য, একটা ভায়োলেন্স করার জন্য, তখন সেই একই মব যখন ডেইলি স্টারে যাবে, যখন প্রথম আলোতে যাবে, তারপরে সেই একই কাজ করবে, তখন তো আপনি বলতে পারেন না যে এটা সাবোটাজকারীরা করেছে, এটা ষড়যন্ত্রকারীরা করেছে, কারণ এরা আপনার চোখের সামনে এসব করছে, আপনি এদেরকে বরঞ্চ প্রশ্রয় দিয়েছেন। কাজে আমি পুরো ঘটনার জন্যই সরকারকেই দায়ী করব। যারা করেছে তারা তো অবশ্যই দায়ী, কিন্তু তারা তাদের কাজ করেছে, তাদের যেটা করতে চেয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো তাদের নিশানা ছিল অনেক দিন ধরে
এটা শুধু গত বছর অগস্টের পর থেকে না, তার আগের থেকেই এদের নিশানায় ছিল ডেইলি স্টার এবং প্রথম আলো, এবং এইবার তারা সফল হয়েছে এই সেটির দুটো কারণ কি অফিসে সাবির জ্বালিয়ে মুস্তাফা, দিতে। আপনার কাছে কি মনে হয়, মানে ডেইলি স্টার এবং প্রথম আলোকে টার্গেট করার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? কারণটা তো পরিষ্কার, কারণ হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুইটা পত্রিকা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা, যারা এক ধরনের উদারপন্থী নীতি এবং ধর্মনিরপেক্ষ নীতি ধারণ করে, এবং সেই নীতি অনুযায়ী তারা কিন্তু গিয়েছেন। সেই কোন সরকার ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতায় আছে, সেটা কিন্তু ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি কখনো পরিবর্তন করাতে পারে নাই, এ পর্যন্ত পারে নাই। এবং যেহেতু তারা ধর্মনিরপেক্ষতা এবং উদারনীতি একটা মূল্যবোধ নিয়ে চলে এই দুইটা পত্রিকা, কাজেই তাদের কাছে ধর্মীয় উগ্রতা, ধর্মীয় মৌলবাদ, সেটাকে তারা সন্দেহের চোখে দেখে, বা সেটাকে তারা একটা নেতিবাচক মানে ডেভেলপমেন্ট হিসেবে কভার করেছে। সেজন্য এই র্যাডিক্যাল ইসলামপন্থী উগ্রবাদী সংগঠনগুলো সবসময় ডেইলি স্টার এবং প্রথম আলোকে কণ্ঠরোধ করার জন্য তৈরি ছিল।